লাস্ট ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখিয়েছিলাম, অর্থাৎ ইনসার্ট মেনুর আন্ডারে যে জিনিসগুলো ছিল রিভিউ অল, ইনসার্ট মেনু, ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ ইনসার্ট মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো ছিল সেগুলো আমরা দেখেছিলাম। আমরা যদি এমএস ওয়ার্ডে যাই, এমএস ওয়ার্ডে আসি, ইনসার্ট মেনুর আন্ডারে যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, এইখানে যত কিছু আছে আমরা সব কিছু দেখিয়েছিলাম, ইকুয়েশন থেকে শুরু করে সিম্বল। তো এইখানে কিন্তু ইকুয়েশনের বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস করার বিষয় আছে, হ্যাঁ। এগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, প্র্যাকটিস করতে হবে। তো এইখানে একটা জিনিস দেখিয়েছিলাম কিনা, হাইপার লিঙ্কটা একটু চেক করি। হাইপার লিঙ্ক দেখিয়েছিলাম না? ওকে, হাইপার লিঙ্ক দেখিয়েছিলাম। তো এখানে আর তেমন কিছু নেই। আর ডিজাইন থেকে আমাদের একটা জিনিস দরকার হয় সাধারণত, এই যে লাস্টের যে তিনটা, এই তিনটে জিনিস সাধারণত একটু দরকার হয়। এই তিনটে জিনিস কি, আমি সাপোজ এটা লিখলাম, দ্য উই ব্রাউন ফক্স zones over a lazy dog, এটা লিখলাম। লিখার পরে এভাবে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমি কোনো একটা টেক্সট লিখলাম, টেক্সট লেখার পর আমার কাছে মনে হলো এই যে টেক্সটটা যখন আমি প্রিন্ট করব তখন আমার নামটা একটু ওয়াটারমার্ক হিসেবে থাকতো। ওয়াটারমার্কটা কেমন, এই যে এখানে ওয়াটারমার্ক আছে, ডিফল্টভাবে কিছু ওয়াটারমার্ক আছে, যেমন কনফিডেন্সিয়াল যদি বলি এইখানে, এটা হচ্ছে মানে একটা নথিতে আর কি, হ্যাঁ, গোপনীয় নথিতে সাধারণত এরকম লেখা থাকে, এটা রাখতে পারা যায়। অথবা আমি যদি মনে করি আমার নিজের নাম দিব, তাহলে হচ্ছে এইখানে কাস্টম ওয়াটারমার্ক, হ্যাঁ, যেখানে রিমুভ ওয়াটারমার্ক দিলে যেটা দিয়েছি সেটা রিমুভ হয়ে যাবে, হ্যাঁ। আর যদি নিজের মতো করে দিতে চাই তাহলে নিজের মতো করে দিতে পারবো, হ্যাঁ। তাহলে এখানে আমি কনফিডেন্সিয়ালও দিতে পারি, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলও দিতে পারি। এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল করা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর হচ্ছে হরিজন্টালি আছে, ঠিক আছে। তারপরে যে ডু নট কপি, অর্থাৎ এই টেক্সটটা, আমার যে টেক্সট আছে সেটা কপি করো না, এই ধরনের একটা বিষয়। আর কাস্টম ওয়াটারমার্কে যদি যাই, তাহলে কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পর এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক আছে, এই টেক্সট ওয়াটারমার্কে এখানে যে টেক্সট আছে সেই টেক্সটটা আমি লিখবো। সাপোজ আমি এখানে লিখলাম জুলহাস, হয়তো আমি চাচ্ছিলাম যে আমি একটা ডকুমেন্ট তৈরি করেছি। সাপোজ যে ফেসবুকে দেখো না, বিভিন্ন ধরনের হচ্ছে দেখা যায় যে গ্রামাটিক্যাল রুলস, ভয়েস যে বিভিন্ন ধরনের রুলসগুলো করে শীট তৈরি করে। তো আমি মনে করলাম যে আমি একটা শীট তৈরি করছি, সেই শীটে পেছনে আমার মোবাইল নাম্বার বা আমার ফেসবুক আইডি দিয়ে দিল। তাহলে আমি দেখলাম facebook.julhas.বিশ্বাস আমার ফেসবুক আইডি দিয়ে দিলাম। তো এইটাতে দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমি দেখতে পারবো এটা কিভাবে আসতেছে। অর্থাৎ আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে নিচে একটু ঝাপসা কালারের এরকম দেখা যাবে। তো আমি চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের যদি কালার প্রিন্ট করতে চাই অ্যাপ্লাই করলে দেখতে পাবে যে কালার এরকম হয়। তো সাধারণত এরা অ্যাশ কালারের এবং খুবই হালকা লাইট হয়, এত হালকা না, আর একটু গাঢ় হয়। আমি এই ধরনের, যাতে বোঝাও যায় কে করছে, এবং প্রিন্ট প্রিন্ট করার ক্ষেত্রে সমস্যা না। এটা যদি প্রিন্ট করি, আমার এটা হালকা করে আছে, সমস্যা নেই, আমার লেখাগুলোও বোঝা যাচ্ছে, ভিতরে কি লেখা আছে সেটাও বোঝা যাচ্ছে, তাই না? আমি যদি আরেকটু গাঢ় করি কেমন দেখায়, আরেকটু গাঢ় করলেও বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আর এই যে টেক্সটের যে স্টাইলটা, সেটা আমি যে ফন্ট, এখানে ক্লিক করলে আমি ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে অনেকগুলা ফন্ট আছে, হ্যাঁ। আমি এখান থেকে একটা ফন্ট দেই, এই ফন্টটা দিলাম, অ্যাপ্লাই করলাম, এই যে একটু বাঁকা বাঁকা করে আসলো, ঠিক আছে। তো যেটা, যার যেটা পছন্দ এটা দিয়ে জাস্ট এখানে ওকে করে দিলেই হয়ে যাবে। তাহলে একটা ওয়াটারমার্ক আসবে। এখন এই ওয়াটারমার্কটা যখনই আমি অন্য একটা পেজে যাবো, লিখতে লিখতে এবং অন্য একটা পেজে যাবো, সেই পেজেও অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা পেজেই এরকম ওয়াটারমার্ক চলে আসবে। আমি যদি মনে করি না ওয়াটারমার্ক রাখবো না, তাহলে এখানে এসে রিমুভ ওয়াটারমার্ক দিয়ে দিব, ঠিক আছে। এই ছিল একটা বিষয়। আর এইখানে পেজ কালার, অনেক সময় আমাদের কালারিং পেজে প্রিন্ট করতে হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কালার পেজে সরাসরি প্রিন্ট করি। আবার অনেক সময় মনে হচ্ছে যে না, আমি এই পেজটা প্রিন্ট না করলেও আমি যাতে হচ্ছে পিডিএফ যখন করব আমার যেন কালার দেখায়, হ্যাঁ, ধরেন আমি এই পেজটাকে এই ধরনের একটা কালার দেখাবো আর কি, ঠিক আছে। এখন আমি চাইলে এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়েও ফেসবুকে বা কোথাও আমি দিতে পারি, যে একটা কালারিং একটা ভাইব থাকলো। অথবা আমি এটাকে যখন পিডিএফ করবো, এইভাবে সেভ এস দিয়ে পিডিএফ করবো, হ্যাঁ,
তখন এই যে এক্সপোর্ট এস করতে পারি, বা হচ্ছে সেভ এসও দিতে পারি। সেভ এস দিয়ে হচ্ছে ব্রাউজে গিয়ে এখান থেকে আমি পিডিএফ ফাইল হিসেবেও সেভ করে রাখতে পারি। অর্থাৎ মোট কথা আমার পেজ কালারটাকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে কালারিং চেঞ্জ করতে পারি, যে কোনো কালার একটা দিতে পারি। এই, আর যদি নো কালার দেয় তাহলে কোনো কালারই আসবে না, ঠিক আছে? নো কালার দিলে কোনো কালারই আসবে না। ওকে, আমি নো কালার দিয়ে রাখলাম। এখন আবার অনেক সময় দেখা পেজ বিভিন্ন ধরনের বর্ডার দেওয়ার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে প্রিন্ট মোডে দেখি, এই যে প্রিন্ট, এভাবে প্রিন্ট হবে। আমি নিচের পেজটাকে রিমুভ করে দিই, একটা পেজ রাখলাম। আমি যদি এটা প্রিন্ট মোডে দেখি তাহলে এভাবে দেখাবে। অর্থাৎ একটা পেজ, এরকম একটা পেজ আছে, সেই পেজের মধ্যে উপরে কিছু অংশ গ্যাপ আছে, বাম পাশে কিছু অংশ গ্যাপ আছে, তারপর আমার টেক্সট এরকম আছে, ঠিক আছে? এখন অনেক সময় হয় কি, এই একটা পেজ, তো এই পেজের সাইড দিয়ে বর্ডার দেওয়ার প্রয়োজন হতে পারে, তখন আমরা এই পেজ বর্ডার, এখান থেকে পেজ বর্ডার দিতে পারি। এই যে এখানে ক্লিক করলে পেজ বর্ডার, এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে। এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে, হ্যাঁ? ক্লিক করলে কিভাবে হবে, সাপোজ যদি এরকম দিই, যে এরকম ডটেড ডটেড একটা আসবে। আমি যদি এখন এটাকে প্রিন্ট মোডে দেখি, তাহলে একটা পেজের সাইডে এরকম একটা বর্ডার আসবে। এখন আমি যদি মনে করি যে না, এই ধরনের বর্ডার না, আমি আরেকটু মানে মোটা করে দেবো, তাহলে এখান থেকে মোটা করে দিতে পারবেন। যে যে ডিজাইনটা করবে সেই ডিজাইনটা মোটা করে হবে, যে মোটা করে হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে স্টাইল নিতে পারবো আমরা, বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা এগুলো একটু দেখবো। অর্থাৎ কোনো ডকুমেন্ট তৈরি করে অনলাইনে সাধারণত একটু ডিজাইন ডিজাইন করেই দেয়। এছাড়াও কিছু আর্ট আছে, এখানে আর্ট আমি এখান থেকে চাইলে এই ধরনের ডিজাইনও দিতে পারি। অর্থাৎ এখান থেকে আমি যদি কোনো একটা লাভ ইমোজিটা যদি পছন্দ করি, ক্লিক করলে একটা লাভ ইমোজি আসবে, ঠিক আছে? এখন আমরা এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চিঠি লিখে পাঠিয়ে দিতে পারবো অনেক সুন্দর করে, ঠিক আছে? তো এই ধরনের পেজ বর্ডার আছে, বিভিন্ন ধরনের পেজ বর্ডার আছে। তারপরে শ্যাডো, 3D অপশন, বিভিন্ন ধরনের অপশন আছে। তো যদি কোনো কিছু না চাই, তাহলে একবারে উপরে হচ্ছে নান, এই নানে ক্লিক করব, ঠিক আছে? নানে ক্লিক করে ওকে দিলেই আমার হচ্ছে নান হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো সাধারণত এগুলো দরকার হয় না আমাদের, মানে খুবই কম, এই যে বর্ডার টর্ডার এগুলো খুবই কম প্রয়োজন হয়। কোনো সময় যদি একটু ফ্যান্সি ডিজাইন ডিজাইন প্রয়োজন হয়, তবে সেই ক্ষেত্রে দরকার হয়, তাছাড়া এগুলো আমাদের তেমন দরকার হয় না, ঠিক আছে? এগুলো আসলে কোনো কিছু দরকার না। পেজ বর্ডারটা দেখাইলাম, এইভাবে পেজ বর্ডারটা আমরা ইউজ করতে পারি। আমি সাধারণত এখান থেকে নামটা দিয়ে দিই, যে নাম, নাম সিলেক্ট করে দিলাম, হ্যাঁ? ওকে, তাহলে এখান থেকে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার, এই তিনটে জিনিস আমরা ডিজাইন থেকে দেখলাম। এরপর আছে লেআউট। লেআউটে আমরা যে জিনিসটা আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে মার্জিন প্রয়োজন হয়, হ্যাঁ? এই মার্জিনটা, মার্জিনটা কেন প্রয়োজন হয়? আচ্ছা, আমি একটু মার্জিনে যাই, হ্যাঁ? মার্জিনে যাওয়ার পর এইখানে ডিফল্টভাবে কিছু জিনিস আছে, যেমন নর্মাল, ঠিক আছে? তারপরে ন্যারো, এই যে ন্যারো হয়ে গেছে পেজটা, ঠিক আছে? এইখানে দেখেন পেজের জুম আছে হচ্ছে 110, সাধারণত এটা 100-তে রেখে কাজ করতে হয় আমাদের, ঠিক আছে? 100-তে রেখে কাজ করতে হয়। আচ্ছা, ওকে। মানে এটা হচ্ছে, মানে 100-তে রেখে কাজ করতে হয়, বিষয়টা এমন হচ্ছে কি, আমার পিসির স্ক্রিন অনুযায়ী আমি সেট করে নেবো এটা কততে রাখবো, ঠিক আছে? যেমন আমি যদি ছোট করে রাখি, অনেক কিছুই বুঝবো না, অনেক সময় টাইপিং ছোট ছোট হবে মনে হবে, তো সেই ক্ষেত্রে আমরা একটু বড় করে নিতে পারি, ঠিক আছে? বড় করে নিতে পারি। এই ছোট বড়টা আবার মাউস দিয়েও করা যায়। মানে কিবোর্ডের কন্ট্রোল সিটিআরএল বাটন যেটা আছে, একবারে কিবোর্ডের নিচে বাম পাশে সিটিআরএল কন্ট্রোল বাটন, সেটাকে চাপ ধরে মাউসের চাকা যদি আমি ঘুরাই নিচের দিকে এবং উপর দিকে নিই, তাহলে জুম আউট এবং জুম ইন হবে, ঠিক আছে? তো এটা চাইলে আমরা এখান থেকেও করতে পারি। ওকে, তো দেখা যাচ্ছে আমি একটা জিনিস লিখেছি, এরকম লিখার পরে আমি এখানে আরো কিছু অ্যাড করি বোঝার জন্য, ঠিক আছে? তো আমি এই লাইনটাই আরেকটা মাঝখান থেকে কিছু একটা টেক্সট আমি এখানে অ্যাড করে দিই, ঠিক আছে? এই ধরনের কিছু লেখা আমি add করি। এই ধরনের কিছু রাখলাম, ঠিক আছে? ওকে, রাখার পর আমি মার্জিনে ক্লিক করলাম। মার্জিনে ক্লিক করার পর এখানে কাস্টম মার্জিন, অর্থাৎ এইখান থেকে যে ডিজাইনগুলো আছে আমি সেগুলো নিব না, এখান থেকে কাস্টম মার্জিন নিব। কাস্টম মার্জিন নিলে এইখানে দেখেন আমি দেখতে পাচ্ছি মার্জিনে কি আছে, মার্জিন টপ, অর্থাৎ উপরে 0.5 ইঞ্চি, অর্থাৎ এই 0.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ আছে, ঠিক আছে? আবার লেফটেও 0.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ আছে। বটম অর্থাৎ নিচের দিকে 0.5 এবং রাইটের দিকে 0.5 পরিমাণ গ্যাপ আছে। তো এটা ডিফল্টভাবে থাকে হচ্ছে 1 ইঞ্চি করে, ডিফল্টভাবে 1 ইঞ্চি করে থাকে, 1 ইঞ্চি করে থাকে, ঠিক আছে?
তো আমার এটা প্রয়োজন অনুসারে যে 1 ইঞ্চি দিলে দেখেন আরো গ্যাপ হয়ে যাচ্ছে। তো কখনো কখনো এমন প্রয়োজন হয় যে বাম পাশে বাইন্ডিং এর প্রয়োজন হয়, হ্যাঁ? পেজ বাইন্ডিং করতে হয়। অনেকগুলো শিট আমরা বাম পাশে বাইন্ডিং করি না? তো দেখা যাচ্ছে বাইন্ডিং করার জন্য বাম পাশে গ্যাপ বেশি দরকার হয়, সেক্ষেত্রে আমরা বাম পাশে 1.5 ইঞ্চি রাখতে পারি। উপরে বেশি গ্যাপের দরকার হয় না, সেক্ষেত্রে 0.5 রাখতে পারি। ডান পাশেও বেশি দরকার হয় না, সেক্ষেত্রে 0.5 রাখতে পারি, হ্যাঁ? নিজের মতো করে আমরা এটা করে নিতে পারি। আবার দেখা যাচ্ছে যে এরকম নিচে যদি আমি লিখি, হ্যাঁ? নিচে যদি আমি এরকম লিখি, দেখেন এই যে লেখার পরে এই পেজে চলে আসে, অর্থাৎ সর্বনিম্ন কিন্তু এতটুকু, অর্থাৎ এখানে একটা ভালো পরিমাণ গ্যাপ আছে, ঠিক আছে? তো এই গ্যাপগুলাকে আমি কন্ট্রোল করতে পারি হচ্ছে কিসে থেকে? মার্জিন থেকে। মার্জিনে কাস্টম মার্জিনে যাওয়ার পর এখান থেকে টপ বটম লেফট রাইট সাধারণত আমরা এরকম। তো আপনি ধরেন আপনি লেফটে সাপোজ 0.25% ইঞ্চি দিলেন, দেওয়ার পর যখন ওকে দিবেন তখন 0.25 ইঞ্চি কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এভাবে আমি কাস্টম মার্জিন করে নিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এটা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি। কখনো দেখা যাচ্ছে যে আমার পেজটা প্রিন্ট হয় হচ্ছে এরকম, ম্যাক্সিমাম প্রিন্ট হয় কিন্তু এরকম লম্বালম্বি, ঠিক আছে? কিন্তু কখনো কখনো দেখা যায় শিটগুলো এরকম ল্যান্ডস্কেপ টাইপসের হয়, এরকম ল্যান্ডস্কেপ, অর্থাৎ হরিজন্টালি আর কি বেশি থাকে, উইডথ বেশি থাকে, হ্যাঁ? প্রস্থ বেশি থাকে, দৈর্ঘ্য কম থাকে। তো A4 পেজ সাধারণত কিন্তু এরকম থেকে কি আহ, লম্বা হচ্ছে বেশি থাকে, প্রস্থতে একটু কম থাকে, তাই না? কিন্তু এই পেজটাকে কখনো কখনো এরকম প্রিন্ট করার ক্ষেত্রে এরকম এইভাবে প্রিন্ট করতে হয়, ঠিক আছে? এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। তো এই ল্যান্ডস্কেপটা যে এখানে দেখাচ্ছে দেখেন, পিচটা প্রিভিউ দেখাচ্ছে এরকম লম্বালম্বি হবে, কিন্তু এই লেখাগুলো আবার কি হবে? ল্যান্ডস্কেপ আকারে হবে, অর্থাৎ সাইডে চ্যাপ্টা হয়ে যাবে। এই ধরনের যদি দিই, ওকে দিই, আমি একটু কিরকম দেখাই দেখেন, এই যে ওকে দিলাম, আরো একটু জায়গা পাইছে এখানে লেখার মতো, আরেকটু জায়গা আছে, ঠিক আছে? অর্থাৎ পেজটা বাম পাশে ডান পাশে বেড়ে গেছে, হ্যাঁ? তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ এবং হরিজন্টাল। তো সাধারণত আমরা পোর্ট্রেটে রাখি, কিন্তু কখনো কখনো প্রিন্টের ক্ষেত্রে আমাদের ল্যান্ডস্কেপও প্রয়োজন হয়। আচ্ছা, এইটা ছিল এইখানে। আর অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, এটা সাধারণত হোল ডকুমেন্টেই থাকে, মানে সব ডকুমেন্টে একই ধরনের ফরম্যাট থাকবে, ঠিক আছে? আর সেটা ডিফল্ট দিলে, অর্থাৎ আমার যে ডিফল্ট যে পেজের সেটিং থাকে সেটা চলে আসবে। ওকে, আচ্ছা। এখানে আরেকটা জিনিস আছে যে পেপার। এই পেপারে গিয়ে আমার ডিফল্ট ভাবে হচ্ছে লেটার সিলেক্ট করা থাকে, অর্থাৎ লেটার একটা হচ্ছে সাইজের নাম লেটার, হ্যাঁ? এইরকম হচ্ছে ট্যাবলয়েড, লিগ্যাল, স্টেটমেন্ট, অনেকগুলাই থাকে। তো সাধারণত আমরা যেগুলো দৈনন্দিন কাজে ইউজ করি সেটা হচ্ছে একটা হচ্ছে লিগ্যাল পেপার। দেখা যায় যে অফিস আদালতে যেগুলো থাকে স্ট্যাম্প থাকে, সেই স্ট্যাম্পগুলো লিগ্যাল পেপার হয়, অর্থাৎ অনেক লম্বা হয়, দেখেন এই যে অনেক লম্বা হয়। তো আমাদের অনেক সময় যে অনেক লম্বা পেজ, এই লম্বা যে হয় এটার সাইজ কত দেখেন, উইডে থাকে হচ্ছে 8.5 ইঞ্চি, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ থেকে হচ্ছে কত, 8.5 ইঞ্চি, আর হাইটে থাকে 14 ইঞ্চি, ঠিক আছে? এই লিগ্যাল পেপারে প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয়, দেখেন এটা যদি ওকে করি আমার পেজটা আরো নিচে অনেক জায়গা আছে লেখার, অর্থাৎ পেজটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ? লিগ্যাল সাইজে হয়ে গেছে। তো কাস্টম মার্জিনে আসার পর, পেপারে আসার পর আমরা একটা প্রিন্ট করি কি লিগ্যালে, যদি আমাদের কোনো স্ট্যাম্প প্রিন্ট করতে হয় বা এই ধরনের বড় বড় কিছু পেজ এর ডকুমেন্ট প্রিন্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা লিগ্যাল পেজ ইউজ করি। আর ম্যাক্সিমাম ইউজ করি A4 পেজ। এই A4 পেজটা, হ্যাঁ? দেখেন এই যে একটু দেখাচ্ছে A4 পেজের সাইজ কত, 8.27 এরকম পাশে, আর উপরের দিকে হচ্ছে 11.69 ইঞ্চ, ঠিক আছে? তো এটা দিয়ে আমি যদি ওকে দিই তাহলে হচ্ছে আমার এই পেজটাতে সেট হয়ে যাবে, এরপর আমি প্রিন্ট করতে পারবো। ওকে, আচ্ছা। পেপার ছিল লেআউটের মধ্যে, আসলে লেআউটের মধ্যে আমাদের তেমন কোনো কাজ করতে হয় না। এখানে মূলত হচ্ছে আমরা এই যে এইখানে যে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আছে, এই দুইটা প্রয়োজন হয়। আর হচ্ছে এখান থেকে পেপার থেকে আমরা পেপার সাইজ প্রয়োজন হয়, ঠিক আছে? এরপর দিয়ে ওকে দিয়ে আমরা কি করি, এটা প্রিন্ট করতে পারি। আমরা প্রিন্ট করি থেকে এই যে প্রথম ক্লাসে দেখানো হয়েছিল এভাবে প্রিন্ট করি, তাই না? এইখান থেকে প্রিন্ট করতে পারি। আমার যদি প্রিন্টার কানেক্ট করা থাকে তাহলে আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি এই পেজগুলো প্রিন্ট হয়ে যাবে। তো এইখানে প্রিন্ট করার ক্ষেত্রে দেখিয়েছিলাম পেজেস যেটা আছে, এখানে যদি আমি কিছু না দেই তাহলে এখানে যতগুলো পেজ আছে, ওয়ান অফ টু মানে দুইটা পেজ আছে, তো দুইটা পেজই প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমি মনে করি যে না একটা পেজ প্রিন্ট করবো তাহলে একটা লিখবো, এরকম এক লিখবো। যদি মনে করি না শুধুমাত্র 2 নম্বর পেজ প্রিন্ট করবো তাহলে এখানে টু লিখবো। যদি এরকম 10টা পেজ থাকে, আমি যদি মনে করি যে না এক তিন এক তিন আর পাঁচ প্রিন্ট করবো, তাহলে 1,3,5 এভাবে প্রিন্ট করে আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে? এখানে আরো অনেক ভেরিয়েশন আছে প্রিন্ট করার ক্ষেত্রে। তো
আমরা সাধারণত এভাবে করেই প্রিন্ট করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমি এরকম পেজ প্রিন্ট করতে করতে 100 200 300 পেজ আছে, আমি 301 নম্বর পেজে আছি এখন সাপোজ, এখন এটা দুইটা পেজ আছে তার ভিতরে আমি 2 নম্বর পেজে আছি, তাহলে আবার এভাবে আমরা কাস্টম প্রিন্টও করতে পারি। অর্থাৎ প্রিন্ট এখানে গিয়ে প্রিন্ট কারেন্ট পেজ, হ্যাঁ, কারেন্ট পেজ, আমরা কারেন্ট পেজ দিলে যে পেজে আছি সেই পেজটাই শুধু প্রিন্ট হবে, ঠিক আছে। এখানে আরও জিনিস আছে, যেমন হচ্ছে পেজ পার শিট, যেমন হচ্ছে আমি এই জিনিসটাও একটু দেখাই দিই, এটা মনে হয় প্রিন্টের সময় দেখানো হয়নি যতটুকু মনে পড়ে। তো প্রিন্টে যায় যে পেজ পার শিট, এখান থেকে পেজ 2 পেজেস পার শিট, অর্থাৎ আমার এখানে যতগুলো পেজ আছে 2টা পেজ একটা শিটে প্রিন্ট হবে, হ্যাঁ, এইভাবে সেট আপ করে নিতে পারি, ঠিক আছে। এটা যদি আমি পেজ সেট আপ করি তাহলে হচ্ছে এইভাবে দেখেন যে লেখাই আছে যে একটা শিট আছে সেটার ভিতরে 2টা পেজ আছে, হ্যাঁ, অর্থাৎ 1 নম্বর পেজ 2 নম্বর পেজ এরকম, আবার 4টা পেজও প্রিন্ট করতে পারি। এটা সাধারণত আমরা প্রেজেন্টেশন যদি রেডি করি এভাবে আমরা প্রিন্টগুলো করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিজাইন থেকে আমরা এই 3টা দেখলাম, লেআউট থেকে আমরা এটা দেখলাম, আর এই যে ওরিয়েন্টেশন যেটা না, এটা হচ্ছে ওই যে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ যেটা প্রিন্টের ক্ষেত্রে দেখালাম ওইটাই, তবে এখন দেখেন ল্যান্ডস্কেপ মোডে আছে, আমি যদি পোর্ট্রেট দিই পোর্ট্রেট মোডে আসবে, ঠিক আছে। সাইজের ক্ষেত্রে এই যে মানে যে জিনিসগুলো আমরা এই অপশনের ভিতরে ছিল সেই জিনিসগুলো আবার বাইরে এখানে আনা হয়েছে। মূলত হচ্ছে কি, এই বারটা না, এই বারটাও মানে আপনার সেট করা যায় আর কি, হ্যাঁ, নিজের মতো করে কোনটা রাখবো কোনটা রাখবো না এটাও সেট করা যায়। তো আমি যদি মনে করেন আপনার দেখানোর জন্য এগুলো অফ করে রাখতাম তাহলে শুধু আপনি এই বাটনটাই দেখতে পারতেন। তো ডিফল্টভাবে এগুলো থাকে, বাইরেও থাকে, সেজন্য আমি বাইরে রাখছি, ঠিক আছে। আবার এখানে দেখেন কলাম আছে, 2 কলাম, অর্থাৎ লেখাটাকে একই পেজে 2 কলাম আসে, এখানে লেখা শেষ হয়ে যাবে এরপর আবার এই একই পেজে আরেকটা কলামে লেখা শুরু হবে এরকম, ঠিক আছে। এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন। এই যে অর্থাৎ একটা পেজেই 2টা কলাম আকারে লেখাগুলো হচ্ছে। তো এইভাবে 2টা 3টা এরকম করা যায়, ঠিক আছে, 3 আছে, ঠিক আছে, এইভাবে করা যায়। আচ্ছা, এইখান থেকে আর যে জিনিসগুলো লাগে, লাইন নাম্বার, এগুলো সাধারণত লাগে না, ব্রেকটাও তেমন লাগে না, কারণ হচ্ছে আহ, এইখান থেকে আমরা নর্মালি পেজ ব্রেকটা করতে পারি, তো পেজ ব্রেকটাও দরকার হয় না। উম, এখান থেকে তেমন কিছু দরকার হয় না, হ্যাঁ, এখান থেকে আর তেমন কিছু দরকার হয় না। মূলত এখান থেকে মার্জিন লেআউটটা মূলত মার্জিনের জন্য আমরা বিশেষ করে ব্যবহার করি, আর মাঝে মাঝে এই কলামটা দরকার হয়, হ্যাঁ, 2 কলাম 3 কলাম এগুলো দরকার হয়। এইখান থেকে আর যেগুলো আছে এখান থেকে এগুলো তো ডেভেলপারদের জন্য এইখান থেকে একটা জিনিস দরকার হয়, সেটা দরকার হয় বলতে কি, এটা মানে আমরা জেনে রাখতে পারি আর কি, হ্যাঁ। যেমন হচ্ছে এটা এখন আসলে ডিফল্টভাবে অনেক কিছু থাকে, তারপর অপশন আকারে আমি দেখাইলাম, দেখেন যেমন আপনি এখানে লিখছেন কত ওয়ার্ড লিখছেন, এখন আপনি কি একটা একটা করে গুনবেন না। তো এটা হচ্ছে কি, এই যে এখানে ওয়ার্ড কাউন্ট আছে, হ্যাঁ, রিভিউ থেকে ওয়ার্ড কাউন্ট আছে, ওয়ার্ড কাউন্টে গেলে দেখাই দেয় টোটাল পেজ আছে কয়টা, 2টা, ওয়ার্ড আছে কয়টা, 881টা, ক্যারেক্টার আছে কি নো স্পেস, অর্থাৎ স্পেস ছাড়া ক্যারেক্টার আছে কয়টা, স্পেস সহ ক্যারেক্টার আছে কয়টা, ঠিক আছে। প্যারাগ্রাফ, অর্থাৎ এরকম একটা লাইন 2টা লাইন 3টা এরকম প্যারাগ্রাফ আছে কয়টা, লাইন আছে কয়টা, ঠিক আছে। এই সবগুলা দেখাচ্ছে আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে এইখানে যেমন আছে তেমনি আমরা যদি একটু খেয়াল করি ডিফল্ট ভাবে নিচের দিকেও থাকে, এই যে নিচের দিকে 881 ওয়ার্ড কিছু জিনিস এখানে দেখাই দিচ্ছে, ঠিক আছে। আবার এই যে লেআউট না, লেআউটটা ওইখান থেকে দেখেন এই যেভাবে দেখায় দেয়, বিভিন্ন ধরনের লেআউট আছে, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, ঠিক আছে। এখানে যদি মুভ করি এখান থেকে আমরা সাধারণত প্রিন্ট লেআউটে কাজ করি, ঠিক আছে। প্রিন্ট লেআউট মাউস যখন রাখছি তখন দেখা যায় এটা হচ্ছে মূলত প্রিন্ট লেআউট, এটা হচ্ছে ওয়েব লেআউট, আর এটা হচ্ছে রিড মুড, ঠিক আছে, রিড মুড, ফুল স্ক্রিন হয়ে রিড মুড আসবে, তো আমরা প্রিন্ট লেআউটে কাজ করি। তো এই কিছু জিনিস এরকম থাকে। আর একটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে এখানে স্পেলিং দেখেন ব্রাউন, এই ব্রাউনটা মানে যেহেতু শুরু হয়েছে একটা সেন্টেন্স এখানে শেষ হয়ে গেছে আবার এখানে শুরু হয়েছে, শুরুটা স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, সেজন্য ও এখানে কিন্তু বলতেছে চেঞ্জ করো, গ্রামাটিক্যালি ইরোর দেখাচ্ছে ও, হ্যাঁ, সেজন্য এটার নাম হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, ঠিক আছে, স্পেলিং অ্যান্ড গ্রামার। তো চেঞ্জ যদি করতে চাই তাহলে চেঞ্জ করে দিলে এটা ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন BROSD, এই ওয়ার্ডটা ও বুঝতে পারতেছে না এটা কি হবে, তো বলছে ইগনোর করবা নাকি কি করবা। ইগনোর করলে ইগনোর হয়ে যাবে, ইগনোর অল করলে যত ভুল আছে সবগুলো ইগনোর হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড করতে চাইলে অ্যাড করতে হবে। তো এই জিনিসগুলো আমরা এভাবে দেখতে পারি। তো এটা ছাড়াও আমরা নর্মালি বুঝতে পারি কেমনে, যে হচ্ছে যেগুলোতে রেড মার্ক আছে সেগুলোতে কিছু না কিছু ঝামেলা আছে, ঠিক আছে। যেমন এখানে একটা অফার আছে, এখানে আবার আরেকটা অফার আছে, সেজন্য এটা রেড মার্ক আসছে। ASDSFG, এটা রেড মার্ক আসছে, মানে কি এটা দ্বারা কিছু বুঝতে পারতেছে না ও, এই মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে বুঝতে পারতেছে না, সেজন্য রেড মার্ক। দেখেন আমি যদি আপনার নাম ধরেন একটা নাম লিখলাম, ক্যাপিটাল লেটার হয়ে গেছে না, এই লিখলাম, লিখার পর
এই নামটা কিন্তু কি দেখাচ্ছে না, ভুল দেখাচ্ছে না। আমি আরেকটা নাম লিখি, হ্যাঁ, রাখি। এই নামটা ভুল দেখাচ্ছে। কেন ভুল দেখাচ্ছে? কারণ এই নামটা এই এমএস ওয়ার্ড রিকগনাইজ করতে পারতেছে না, চিনতে পারতেছে না, সেজন্য ভুল দেখাচ্ছে, অর্থাৎ রেড মার্ক, নিচে রেড আন্ডারলাইন দেখাচ্ছে। তো আমি যদি বলি যে না এটা ঠিক আছে, তাহলে আমি রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড টু ডিকশনারি করে দিলেই ও আর যতবারই আর এখন রাকিব লিখবে ও আর ভুল দেখাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা হয়তো সেভ করে নিই ডকুমেন্ট, সেজন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আমি একটু সেভ করে নিই, ব্রাউজার টেস্ট ডেস্কটপ সেভ করলাম, ঠিক আছে? সেভ করার পর আমি একটু রিমুভ করে দিয়ে আবার একটু ঢুকবো। আচ্ছা, রিপিটেড ওয়ার্ডের জন্য এখানে ভুল দেখাইছে, ঠিক আছে? রিপিটেড ওয়ার্ডের জন্য না, অন্য জায়গায় যদি আমি লিখি আর একটু রাকিব, তাহলে আর ভুল দেখাচ্ছে না, ঠিক আছে? রিপিটেড ওয়ার্ডের জন্য তখন ভুল দেখাচ্ছে। অর্থাৎ কোনো কিছু যদি রেড মার্ক থাকে তার মানে বুঝতে হবে এখানে কিছু ইরোর আছে, ঠিক আছে? আর ব্রাউন মানে হচ্ছে কি, সাধারণত গ্রামাটিক্যাল ইরোর। আর রেড মার্ক হচ্ছে ও এখানে গুরুত্বপূর্ণ খুব ইরোর আর কি, ঠিক আছে? আহ, পরে আমরা এই রেড মার্কগুলো দেখে দেখে কারেক্ট করতে পারি। আর রাইট বাটন ক্লিক করলে অনেক সময় সাজেস্ট করে, যেমন দেখেন SGOVR, এটা দ্বারা কি বোঝাচ্ছে ও বুঝতে পারতেছে না, কিন্তু ও কিছু জিনিস সাজেস্ট করে দেবে, তুমি কি স্টপ লিখতে চাইছিলা, সলভার লিখতে চাইছিলা, এরকম জিনিস সাজেস্ট করে। তো আমি দিলেই এটা কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে ঠিক করে দিতে পারি। এখন এমন একটা ওয়ার্ড যে ও কিছুই সাজেস্ট করতে পারতেছে না, মানে বুঝতেছে না আসলে এখানে কি হবে। আমি যদি এটা দিই, এখন দেখেন এটা যদি দিই, তাহলে ও বুঝতে পারতেছে যে কাছাকাছি কিছু ওয়ার্ড যে কি হবে সেটা তুমি নিতে পারো। আচ্ছা, তাহলে রিভিউতে গিয়ে আমি স্পেলিং এন্ড গ্রামার এটা আর ওয়ার্ড কাউন্টটা দেখলাম, ঠিক আছে? আর এগুলো তেমন বেশি কিছু দরকার হয় না এখান থেকে। আহ, এই যে মুডগুলো দেখাইছিলাম, এই যে এখানে এই তিনটা, এটা তিনটা মুড, ওয়েব লিড, প্রিন্ট এবং রিড, ঠিক আছে? তো এই মোডে চলে আসলাম। এখানে যদি কিছু করতে না পারেন, কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলে ইএসসি, কিবোর্ডের একদম উপরে বাম পাশে ইএসসি নামে একটা বাটন আছে, ওটা দিলেই হয়, ঠিক আছে? তো এখানে গ্রিড লাইন আছে, এগুলো সাধারণত এক্সেলে দরকার হয়, আমাদের এখানে দরকার হয় না। রুলার যেটা আছে, যে রুলার, এই যে উপরে একটা দেখেন রুলার চলে আসছে, এই রুলারটা অফ করে দিলে বলে, এই রুলার দিলে হবে কি, বলে কতটুকু গ্যাপ সেটা বোঝা যায়, যে এখানে যে কতটুকু গ্যাপ দিছি সেই গ্যাপটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এই মাঝখানে কতটুকু গ্যাপ আছে সেটা বোঝা যাচ্ছে, ডান পাশে কতটুকু গ্যাপ আছে সেই গ্যাপটা বোঝা যাচ্ছে। ওকে, এরকম করে দেখে দেখে আমি গ্যাপটাকেও চেঞ্জ করতে পারি নিজের মতো করে। এটা হচ্ছে রুলার। এই যে জুম ইন জুম আউট যেটা বলতেছিলাম, যে এখানে যেটা ডিফল্টভাবে ছিল সেটাই হচ্ছে জুম ইন জুম আউট, ঠিক আছে? তো এইগুলো সাধারণত আমাদের তেমন বেশি প্রয়োজন হয় না। তো এখান থেকে তারপর এটা আমরা দেখলাম, রুলারটা আসলে তেমন মাঝে মাঝে দরকার হয় আর কি, স্পেসিং এর জন্য। আচ্ছা, আর এগুলো হচ্ছে ডেভেলপার মোডের কাজ। হুম, ওকে, ঠিক আছে। এই জিনিসগুলোই মূলত আমাদের হচ্ছে দরকার হয়। তবে আরেকটা জিনিস আমরা এখানে একটু দেখি, সেটা হচ্ছে আমি যদি কখনো এখানে টেবল নেই, টেবল, টেবল দিলাম, ঠিক আছে? এই টেবল নেওয়ার পর আমি এখানে কিছু লিখলাম, লিখলাম। তো এখন আমি যদি এই টেবিলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে এইখানে আরেকটা লেআউট আসবে। কি আসবে? লেআউট। এখানে কিন্তু একটা লেআউট আছে, এই লেআউট না, এইখানে একটা লেআউট আসবে। এই লেআউটে আমাদের কিছু কাজ হয়, যেমন আমি এই ঘরগুলো বানাইলাম বা রুটিন যখন বানাইতে চাইবো, আমি এক কাজ করি, এটাকে আমি লেআউটটিকে সিঙ্গেল করে দিই, হ্যাঁ? ওকে, এই যে আমি একটা রুটিন বানাতে চাচ্ছি বা কিছু বানাতে চাচ্ছি, এই লেখাটা কিন্তু কর্নারে আসছে, আমি চাচ্ছি মাঝখানে নিব। তাহলে মাঝখানে নেওয়ার জন্য আমরা কিভাবে করতে পারতাম, এইভাবে দিয়ে এটাকে মাঝখানে দিতাম, তাই না? তাহলে এটা মাঝখানে আসছে, কিন্তু এই ঘরের মাঝখানে কিন্তু আসে নাই। তো এইটার জন্য আমরা কি করতে পারি, এইভাবে লেখাগুলো সানডে মানডে যেটাই লিখি না কেন, টাইম লিখি না কেন, সাপোজ আমি একটা লিখেই দেখাই, যেমন আমি যদি এখানে লিখি ডে, এইখানে লিখলাম হচ্ছে, সরি, কিবোর্ড সরে যাচ্ছে কেন, ডে, আমি এখানে লিখলাম হচ্ছে সানডে, লিখবো সানডে, এটা লিখবো মানডে, ঠিক আছে? আবার এইখানে লিখবো হচ্ছে 8টা থেকে 9টা 30, আবার এইখানে লিখলাম 9টা 30 থেকে সাপোজ 11টা। আমার সানডে এখানে ক্লাস নাই, কিন্তু আমার এখানে বলুন, আচ্ছা ধরুন এই এই ক্লাস আছে, আমি ধরলাম এইখানে হচ্ছে আমার ক্লাস কি, বেসিক ইলেকট্রিসিটি। এইখানে ক্লাস কি, এখানে ক্লাস হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স।
এখন এই লেখাগুলো আমি একটা রুটিন তৈরি করতেছিলাম। আমি কি করতে পারতেছি? এইখানে অল সিলেক্ট করে মাঝখানে দিতে পারতেছি। কিন্তু এইটার মাঝখানেতে দিতে পারতেছি না। এখন এইটার মাঝখানে দেওয়ার জন্য আমি কি করতে পারি? এইখান থেকে ধরে এই যে লেআউট আছে, লেআউটে গিয়ে এইখানে পজিশন আছে। এইটা হচ্ছে উপরে বাম পাশে থাকবে। দেখেন আমি উপরে বাম পাশে, এইটা হচ্ছে উপরে মাঝখানে, এটা হচ্ছে উপরে ডান পাশে থাকবে লেখাগুলা। এরপর এটা মিডলে বাম পাশে, মিডলে মাঝখানে, মিডলে ডান পাশে। তো আমি যদি মিডলে মাঝখানে দিই তাহলে প্রত্যেকটা লেখা মিডলে মাঝখানে চলে আসবে। আবার যদি এমন মনে হয় যে আমার এই ঘরগুলা হচ্ছে বড় বড় বা আমার লেখাগুলা এইরকম সাইডে আটতেছে না, ধরেন আমি একটা বানানোর চেষ্টা করি, এভাবে আছে, ঠিক আছে, এভাবে আছে, আমার এই লেখাগুলো এভাবে আটতেছে না, আর একটু বড় দরকার ছিল, আমি যদি এভাবে করে দিই, হ্যাঁ ঠিক আছে। এখন আমি এটা অ্যাঙ্গেল অনুযায়ী নিব, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা অল সিলেক্ট করে এই যে টেক্সট ডিরেকশন আছে, বা আমি যদি একটাও ধরি তাও হবে, টেক্সট ডিরেকশন, এই টেক্সট ডিরেকশন করে আমি হচ্ছে চেঞ্জ করতে পারি কোন ডিরেকশনে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি পুরোটাকে ধরি, একটু দেখি, আগে বড় রেখেই আমি ট্রাই করে দেখি একটু। টেক্সট ডিরেকশন সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে, তাই না? হরিজন্টাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল, মানে উল্টা করে দিছে এই পাশ থেকে ভার্টিক্যাল, এই যে এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে কোন দিকে হবে লেখাটা, হ্যাঁ, এই পাশ থেকে এই পাশের দিকে যাচ্ছে, এই উপর থেকে নিচের দিকে যাচ্ছে লেখা, এইরকম ভাবে আমরা ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। ওকে, এইখানে আচ্ছা, এইখানে আরেকটা অপশন থাকে, এটা দেখতেছি না, হয়তো এই ভার্সনটাতে এভাবে আসতেছে না। ওই অপশনটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে, ডিরেকশনে ক্লিক করলে আপনি হচ্ছে অ্যাঙ্গেল করেও দেখাতে পারবেন, অর্থাৎ লেখাটাকে এভাবে দেখানো যায়। উম, এইভাবে অ্যাঙ্গেল করে, ঠিক আছে, এইভাবে অ্যাঙ্গেল করে দেখানো যায়। তো এটা এখানে দেখতেছি না, যদি কখনো দেখি আবার বা কোনো ভার্সনে, তাহলে আমি আপনাকে দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, তো মূলত এই ছিল আর কি মোট হচ্ছে ওয়ার্ডের কাজ। আমি যদি এই কাজগুলো জানি তাহলে ওয়ার্ডের মোটামুটি অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে ওয়ার্ডের যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। সাধারণত আমাদের এই হোমের মধ্যে যে জিনিসগুলো থাকে এইগুলা, ইনসার্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আমার বেশি দরকার হয় হোম এবং ইনসার্টের মধ্যে যে জিনিসগুলো। তো এই আগের যে ভিডিওগুলো আছে সেগুলো ভালোভাবে দেখবেন, তারপর আমি একটু রিভিউ করে দিই, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড রিভিউ করে দিই। রিভিউ করে দেওয়ার পর আমি একটা বাড়ির কাজ দিব আপনাকে, হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা যখন সাবমিট করবেন তখন আমরা আবার ওয়ার্ড থেকে এক্সেলে যাব, ঠিক আছে। তো এখানে প্রথম দিকে আসি, প্রথম দিকে হচ্ছে আমার এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি একটু রিভিউ করবো, হ্যাঁ, যে জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হয়। নিউ হচ্ছে নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য, ওপেন কোনো ফাইল ওপেন করার জন্য। সেভ হচ্ছে আমি যে ডকুমেন্টে কাজ করতেছি সেই ডকুমেন্টটা সেভ করার জন্য। সেভ অ্যাজ মানে একই ডকুমেন্ট অন্য নামে সেভ করার জন্য, দেখা যাচ্ছে একই ডকুমেন্ট দুইটা নামে সেভ করলাম সেই ক্ষেত্রে। প্রিন্ট হচ্ছে প্রিন্ট করার জন্য। শেয়ার বা এক্সপোর্ট হচ্ছে আমি ডকুমেন্টটাকে কোথায় শেয়ার করব বা এক্সপোর্ট করে কোথাও দিব সেটা। ক্লোজ হচ্ছে ডকুমেন্টটা ক্লোজ করে দেওয়ার জন্য। এইখানে আরো কিছু অপশন আছে, এই অপশন থেকে আসলে যেটা করা যায় আমি বলেছিলাম, এই যে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো হচ্ছে কি করা যায়, এইখান থেকে কাস্টমাইজ করে বাদ দেওয়া যায়, ঠিক আছে। দেখেন এই যে এখানে থেকে বাদ দেওয়া যায়। তো এই জিনিসগুলো আসলে আমাদের তেমন দরকার হয় না, সেজন্য আর দেখাইলাম না, কারণ হচ্ছে এটা আপনার যে দেখেন এই যে বুলেট অ্যালাইন মানে কি কি থাকবে আর কি, হ্যাঁ, একটা ট্যাবস বা মেনুর আন্ডারে কি কি সাব মেনুগুলো থাকবে সেই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। তো এটা আমাদের দরকার হয় না, কারণ অ্যাজ ডিফল্ট যেগুলো আছে সেগুলো আমাদের এখানে প্রয়োজনীয় আমরা ইউজ করি, না হলে আমরা ইউজ করি, যেমন রেফারেন্সিং আমরা তো এগুলো ইউজ করি না, এটা দরকার না, আছে থাক, ঠিক আছে। আমি দরকার কি এখান থেকে শুধু শুধু রিমুভ করে বা আমার ঘাটাঘাটি করার। আচ্ছা, এরপর হোমে গিয়ে আমার পেস্টের অপশন আছে। পেস্টে গিয়ে আমি বিভিন্নভাবে পেস্ট করতে পারি, মানে বিষয়টা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়েই পেস্ট করতে পারি। এছাড়াও কিছু আবার আমরা শুধু ভ্যালুগুলো পেস্ট করতে পারি। এখানে একটা অপশন থাকে ভ্যালু, হ্যাঁ, কপি করার পর শুধু ভ্যালু অপশন থাকে, সেই ভ্যালুটাও পেস্ট করতে পারি। আচ্ছা, কাট কপি, তারপর এখানে এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, হ্যাঁ, লেখাকে কাট করে দেওয়া, তারপর এখানে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট দুইটাই আছে। তারপরে যে এখানে ফন্টের বিভিন্ন ধরনের ডিজাইন, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ঠিক আছে, সাইজ এখান থেকে বড় ছোট করা দেওয়া যায়। তারপরে হচ্ছে এই কেসগুলো দরকার হয়, হ্যাঁ, আর মোডগুলো ইরেজ, এখান থেকে বুলেট দরকার হয়, সরাসরি বুলেট আমরা ইউজ করতে পারি এইখান থেকে এই জিনিসগুলো। আর এখানে হচ্ছে লেটার গ্যাপ, কতটুকু গ্যাপ হবে সেই গ্যাপগুলো আমাদের এখান থেকে আমরা ফিক্স করে দিতে পারি, যেরকম গ্যাপগুলো ফিক্স করে দিতে পারি। বর্ডারটা মাঝে মাঝে প্রয়োজন হয়। আর এখান থেকে যে ফাইন্ড রিপ্লেস, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড, কন্ট্রোল জি, যে মাউস যদি ধরি আমি দেখা যাচ্ছে কন্ট্রোল এফ, আর রিপ্লেস হচ্ছে কন্ট্রোল এইচ, এটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। ইনসার্টে গিয়ে আমাদের মোটামুটি সব কিছুই দরকার হয়। এখান থেকে কাভার পেজ, ব্লাঙ্ক, হ্যাঁ,
তারপর হচ্ছে পেজ ব্রেক টেবল, ঠিক আছে? পেজ ব্রেক এখান থেকে দেখানো হয়েছিল। পিকচার নিয়ে আসা, অনলাইন থেকে নিয়ে আসা শেপ, বিভিন্ন ধরনের শেপ দিয়ে পতাকা টতাকা বা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, স্মার্ট আর্ট চার্ট দেখানো যায়। স্ক্রিনশট তো আমরা নর্মালি স্ক্রিনশটের অ্যাপ আছে, আমি আপনাদেরকে দেখিয়েছি। লাইট শট সেটাতেও নিতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে হাইপার লিঙ্কটা দরকার হয় অনেক সময়। এই লেখাটাকে আমি হাইপার লিঙ্ক করবো, তাহলে এখানে জাম্পস, সরি জাম্পস না, ধরুন আমি এখান থেকে দিলাম হচ্ছে জুলহাস, যে রয়েছে যেটা দেখিয়েছিলাম, আবার একটু দেখাই দিচ্ছি জুলহাস। এই জুলহাসকে হাইপার লিঙ্ক যখন করবো আমি এখান থেকে যে অ্যাড্রেস, হ্যাঁ, আমি যদি লিখে দিই www.julhasbishes.com, তাহলে ওই অ্যাড্রেসে চলে আসবে। তো আমাদের যেটা আছে webdevs.com, এটা দেই, দেওয়ার পর যদি ওকে দেই, তাহলে এটা কি হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে, যে লিঙ্ক দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি, আমি কন্ট্রোল চাপ দিয়ে যখন এটাতে ক্লিক করব তখন ওইটাতে আমার লিঙ্কে নিয়ে যাবে, যে জুলহাস.ওয়েবস এইভাবে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, লিঙ্ক করে দেওয়া যায়। কমেন্ট আছে, হেডার ফুটার পেজ নাম্বার, এই জিনিসগুলো দরকার হয়। টেক্সট বক্সটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ওই যে টেক্সট বক্স ইউজ করে কি করতে পারি, কর্নারে ছবি টবি বসাইতে পারি, তাই না? এই যে লেখার উপর দিয়ে যাচ্ছে, এটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে কি সেন্ট ব্রিং ফন্ট অনেক টেক্সটের উপরে নিয়ে আসতে পারি, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই যে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে আমি টেক্সটের উপর দিয়েই ঘোরাঘুরি করতে পারি, এখানে একটা ছবি দিতে পারি ইচ্ছা মতো, হ্যাঁ? আচ্ছা, তো এই যে দেখছেন আমি যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা এই যে এখানে আছে, এখানে কিন্তু দেখেন এই যে অ্যালাইন টেক্সট, ও না, এখানে ওই জিনিসটা ওইভাবে নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সেন্টার, ওকে। ইনসার্টে গিয়ে তাহলে এই জিনিসগুলো দেখলাম, ওয়ার্ডার আছে, বিভিন্ন ধরনের ওয়ার্ডের শেপ আছে, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এরপর যে জিনিসগুলো আছে, ইকুয়েশন আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম লেখার জন্য ইকুয়েশন ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর সিম্বলটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের সিম্বল, আমাদের আলফা বিটা গামা মাইক্রো মিলি এগুলো দরকার হতে পারে, এগুলো আমরা ইউজ করতে পারি। ডিগ্রি, এই যে ডিগ্রি আমি ইউজ করে দেখিয়েছিলাম, ঠিক আছে? তো ইনসার্টের মধ্যেই আর কি বেশিরভাগ জিনিস আমরা ইউজ করি। এরপর ডিজাইন থেকে আমরা শুধু এই তিনটে দরকার হয়, লেআউট থেকে আমরা যে মার্জিনটা দরকার হয়, আর এখান থেকে তেমন বেশি কিছু দরকার হয় না, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে টেবিলের ক্ষেত্রে অনেক সময় আমরা যেটা বলেছিলাম যে আমরা এখানে একটা লেআউট পাই, সেই লেআউটটা আমরা এখান থেকে দরকার হয়। আচ্ছা, এই ছিল মূলত হচ্ছে ওয়ার্ডের বিষয়গুলো। আহ, এই ওয়ার্ডে কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শর্টকাট শিখতে হবে, হ্যাঁ? যত শর্টকাট শিখবেন তত আপনি বেনিফিটেড হবেন। তো শর্টকাটগুলো দেখার জন্য হচ্ছে ওই যে মাউস ধরলেই কিন্তু শর্টকাটগুলো দেখা যায় যে কোনটা শর্টকাট কি, তাই না? আমরা এভাবে মাউস ধরলেই কিন্তু বুঝতে পারি যে কোনটা শর্টকাট কি। যেমন বোল্ড করার জন্য কন্ট্রোল বি, ঠিক আছে? ইটালিক করার জন্য কন্ট্রোল আই, এভাবে। এছাড়াও আপনি যদি মনে করেন যে না আমি এছাড়াও আরও কিছু শিখবো, জানবো, তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন, এখানে গুগলে সার্চ করতে পারেন যে মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কিস, তাহলে কিনা অনেক শর্টকাট চলে আসবে, অনেক শর্টকাট কি দিয়ে কি করতে হবে, অনেক শর্টকাট আছে। আপনি যদি ইমেজ আকারে চান, তাহলে দেখবেন যে অনেক ইমেজ আকারেও আছে, যে মাইক্রোসফট শর্টকাট দেখছেন, এই যে অনেকগুলো শর্টকাট, নতুন দিবেন, প্রিন্ট করবেন, কি কি করবেন, সবগুলো শর্টকাট এরকম আছে, অনেক শর্টকাট আছে। তো আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে এগুলো প্র্যাকটিস করবেন। আর আপনার একটা বাড়ির কাজ দিই, বাড়ির কাজ দিব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হোম ওয়ার্ক, এখান থেকে দিলাম, হোমওয়ার্ক বানানো ভুল হয়েছে, এখান থেকে দিলাম, দেখি কি দেয়া যায়। হুম, আপনি যেটা করবেন, আচ্ছা, আপনার কাজ হচ্ছে আপনি একটা সিভি তৈরি করবেন। সিভি, মাইক্রোসফট ওয়ার্ড, না সিভি তৈরি করলে তো আপনি ডিফল্ট ভাবে নিয়ে নিতে পারেন। ডিফল্ট ভাবে কিভাবে মনে আছে? যেমন এই যে এখান থেকে আপনি যদি নিউ এ যান, এখান থেকে সিভি আছে কিন্তু, হ্যাঁ? সিভি লিখে যদি সার্চ করেন, সিভি লিখে সার্চ করেন, সিভির ফরম্যাট আছে দেখছেন? এই যে আপনি কিন্তু চাইলে এখান থেকে সহজে এক ক্লিকেই সিভি তৈরি করে নিতে পারেন। এক ক্লিকে মানে ইনফরমেশনগুলো দিতে হবে, যে বিভিন্ন চলে আসে, আপনি জাস্ট এডিট করতে হবে, ঠিক আছে? এই ধরনের এডিট করতে হবে। তো সিভিটা না দেই, অন্য কিছু দিই। আচ্ছা, আপনার বাড়ির কাছে হচ্ছে আমি এখানে একটা ইমেজ দিয়েছি, অর্থাৎ একটা টেবল। এই টেবিলে কিছু বাংলা লেখা আছে, আপনি যদি বাংলা লেখা না লিখতে পারেন সমস্যা নেই, ইংরেজি দিয়ে লিখবেন, বাট যেরকম আছে হুবহু সেই রকম ভাবে লিখবেন, ঠিক আছে? সেরকম ভাবে করবেন। উম, আচ্ছা, হ্যাঁ, এখানে টেবিলে যেখানে একটা অ্যারো মার্ক আছে, অ্যারো মার্কটাও দিতে হবে, হ্যাঁ? এখানে অ্যারো মার্ক যেরকম আছে সেরকম দিতে হবে, অর্থাৎ এইখানে যেরকম আছে
হুবহু উপরে একটা টাইটেল দিয়ে এইভাবে করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বাড়ির কাজ। আরেকটা বাড়ির কাজ হচ্ছে মেঘে বিডি ফ্ল্যাগ, একটা বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি করতে হবে, ঠিক আছে? আর আজকের যে ভিডিও, সেই ভিডিও লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। আপনি হচ্ছে এটা কমপ্লিট করে আমাকে দেওয়ার পরে আমি নেক্সট এক্সেলের ভিডিও আপনাকে এক্সেলের ক্লাস নিব আর কি। যদি ভিডিও দেওয়ার প্রয়োজন হয় ভিডিও দিব, আদারওয়াইজ লাইভ ক্লাস করবো, ঠিক আছে?